স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না, এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যে কাজটা করে এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না, কাজ হবে না। এইবার পাল্টা মায়ের দেওয়া হবে, এই মায়ের এমন তীব্র হবে যে ইন্ডিয়া আঙ্কের পায়ে পেছে বসে তার মতো সর্বতভাবে সমর্থন দিয়া টিকা রাখার কাফারা যেন কড়াই ঘন্টায় করছে। ভারতের বিরুদ্ধে প্রফেসর ইউনূসের অবস্থান এমন রক্তচক্ষু আগে কখনো দেখেনি ভারত। বাংলাদেশকে একঘরে করতে গিয়ে এবার মুসলিম বিশ্বের তোপের মুখে নরেন্দ্র মোদীর ভারত। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই এখন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন প্রকার ইস্যু নিয়ে কঠিন সংকটময় মুহূর্ত অতিক্রম করতে হচ্ছে। আর উভয় দেশের এই সংকটময় পরিস্থিতির সর্বশেষ অবস্থা ও সংবাদ নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিশেষ প্রতিবেদন, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এখনই সময় ইন্ডিয়ান ষড়যন্ত্রকে প্যাকেট করে দেওয়া পুরোপুরি, কারণ আমাদের তো তাবলীগকে রক্ষা করতে হবে, আমাদের সেই আগের ঐতিহ্যকে ফিরে আনতে হবে। এর বাইরে যদি ডাইরেক্ট অ্যাকশনে না যান তারও পথ আছে। সরকার গ্রহণযোগ্য আলেমদেরকে নিয়ে একটা উদ্যোগ নিতে পারে, সেই ক্ষেত্রে জাতীয় স্তরে গ্রহণযোগ্য এবং তাবলীগের বাইরের আলেমদেরকে সম্পৃক্ত করে মতামত বা পরামর্শ চাওয়া যেতে পারে এবং তাদের মাধ্যমে পাওয়া প্রস্তাবনা দিয়া সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে। যে মুরব্বীদের নিয়ে উদ্যোগ নেওয়া যাইতে পারে, আমি কয়েকটা নাম বলি, দেখেন এটা আরো কিছু যুক্ত করতেও পারেন, কিন্তু আমি কয়েকজনের নাম বলতেছি। এক নাম্বার, এক ধর্ম উপদেষ্টা তো থাকবেনি এখানে, হ্যাঁ, যে ডক্টর আফামা মাওলানা খালেদ হোসেন উনি থাকবেন। দুই নম্বর, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক উনিও থাকবেন। সর্বোচ্চ কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড হায়াতুল উলউইয়ার চেয়ারম্যান এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান উনিও থাকবেন। আর দেশের প্রাচীন বৃহৎ মাদ্রাসা হিসেবে সমাদৃত হাটহাজারী মাদ্রাসার পরিচালক এবং পটিয়া মাদ্রাসার পরিচালক ওনারা থাকবেন। তবে সবচেয়ে ভালো হয় টঙ্গীর বিশ্ব ইজতেমা স্থল বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এর নেতৃত্বাধীন পক্ষকে ছেড়ে দিয়া সাতপন্থীদের জন্য পৃথক ইজতেমা ময়দান নির্ধারণ করে দেওয়া। মিশরে মুখোমুখি শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনূস। 8 উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে D8 এই গোষ্ঠীতে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। বাংলাদেশকে একঘরে করতে গিয়ে এবার মুসলিম বিশ্বের তোপের মুখে নরেন্দ্র মোদীর ভারত। বাংলাদেশ একা নয়, এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া এবং মিশর সহ পৃথিবীর 8টি উন্নয়নশীল মুসলিম দেশের জোট D8। মিশরের D8-এর সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেহবাজ শরীফের মাঝে এমন বৈঠকের সংবাদে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। এতদিন বাংলাদেশকে হুমকি ধামকি দেয়া ভারত এবার নতুন বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা দেখে কাঁপতে শুরু করেছে। এবার মিশরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে হাত মেলালেন ডক্টর ইউনূস। সাথে করে নিয়ে আসলেন প্রায় 1000 কন্টেইনার গোপন পণ্য। তাতে একদিকে ঘুম হারাম মোদী সরকারের, অন্যদিকে মাথানষ্ট ভারতীয় সাংবাদিক নামের টিকটকারদের। বাংলাদেশ ও পাকিস্তানকে একসাথে দেখে পাগল হয়ে গিয়েছে তারা। একদিকে দেশটির গোয়েন্দারা নানান গবেষণায় ব্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে টিকটকাররা যা তা বকবক শুরু করেছে। আসলে মিশরে কি কথা হলো শাহবাজ ইউনূসের মধ্যে? ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায় বাড়ছে উদ্বেগ। সীমান্তবাসীরা বলছেন এতদিন নির্বিঘ্নে থাকলেও এখন কিছুটা আতঙ্কে রয়েছেন তারা। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, পেন্টে বাথরুম করে ফেলবে ওরা। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা। আক্রমণ পাল্টা আক্রমণ আর ওয়াকআউটে উত্তাল ভারতীয় পার্লামেন্ট। এই সময় বিরোধী নেতাদের আক্রমণে ক্ষতবিক্ষত হয় বিজেপি সরকার। নরেন্দ্র মোদীকে একের পর এক বিদ্ধ করেন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা। আক্রমণ করেন মোদী। উन्होंने संविधान को एक और गंभीर झटका दे दिया। টানা 3 দিন ধরে আক্রমণ পাল্টা আক্রমণ আর ওয়াকআউটে উত্তাল ভারতীয় পার্লামেন্ট। এই সময় বিরোধী নেতাদের কথার আক্রমণে ক্ষতবিক্ষত হয় বিজেপি সরকার। তুমুল হট্টগোল, অভিযোগ পাল্টা অভিযোগ আর ওয়াকআউটের হুমকির মধ্য দিয়ে চলছে লোকসভার অধিবেশন। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ প্রধানমন্ত্রী মোদী নিষ্ক্রিয় থাকার কারণেই সহিংসতা ছড়িয়েছে। पहला मुद्दा ये है कि बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ, जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ
इस सरकार को आवाज उठानी चाहिए। আওয়ামী লীগকে একটা ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ। আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? কেন? কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। পিনাকি ভট্টাচার্য, একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনের নায়ক যারা যারা এই রাষ্ট্রকে বুদ্ধিভিত্তিকভাবে সহযোগিতা করেছে, যারা কথার মাধ্যমে স্বৈরাচারীকে জবাব দিয়েছে, যাদের কাছে, যে সমস্ত ব্যক্তিদের কাছে এই গোটা বাংলাদেশের 56,000। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের শেখ হাসিনা, সিরিয়ার বাশার আল আসাদ, দুই স্বৈর শাসকের পতনের পর এবার পৃথিবীর বুকে যারা এই স্বৈরাচারমূলক আচরণ করছেন এবং তারা ওই প্রধানমন্ত্রীর গদি দখল করে আছেন, তাদের বুক এবার কেঁপে উঠেছে। ঘুরে ফিরে এবার একটি নামই সবার সামনে ভেসে আসছে, আর সেটা হলো ভারতের মোদী সরকার। ইতিমধ্যে মোদী সরকারের বিরুদ্ধে কোর্টে হইচই শুরু হয়ে গিয়েছে। এমনকি আমরা দেখেছি কোর্টে তাকে চোর বলে পর্যন্ত আখ্যায়িত করা হয়েছে। সুতরাং দেখবার অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব যে মোদির মতো স্বৈরাচারের পতন কিভাবে ঘটে। অন্যদিকে বাংলাদেশে ইসরায়েল ও ভারতের মদতপুষ্ট হয়ে সাদপন্থীরা একরোখাভাবে যেভাবে জুবায়েরপন্থীদের উপর অ্যাটাক করেছে এবং তারা অ্যাটাকের পরেও, গণহত্যার পরেও তারা পুনরায় আবার ইজতেমা করতে চাচ্ছে, কিন্তু কখনোই কি এই আওয়ামীপন্থী সাদপন্থীদের কি আর হকপন্থী ওলামা একরামের এই দুই দলকে একত্রিত করা সম্ভব? কখনোই না। কেননা হাজারো লাখো শহীদের রক্তের বিনিময়ে যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই দেশের মানুষ কখনোই আওয়ামীপন্থীদের সাথে আঘাত করতে প্রস্তুত নয়। তাহলে এবার কিভাবে ইজতেমাটা এবং দেশের পরিস্থিতি সুশৃঙ্খল করা যায়, এই বিষয়ে চমৎকার একটি মতামত পেশ করেছেন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, সর্বপ্রথম দেশের যে দেশবরেণ্য ওলামা একরাম রয়েছেন, যেমন বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল, মেখল মাদ্রাসার প্রিন্সিপাল, এরপরে বেফাকের মহাসচিব মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, এই জাতীয় আরও বড় বড় দেশবরেণ্য কিছু ওলামা একরামের নাম তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওনাদের মাধ্যমে, ওনাদের তত্ত্বাবধানে একটি টিম গঠন করা হবে, তাদের মাধ্যমে এই ইজতেমা পরিচালিত হবে। আর এই ইজতেমার ময়দানে সাদপন্থী যেন কোনোভাবেই যেন অ্যাটাক না করতে পারে বা কোনো প্রকার দাবি দাওয়া না করতে পারে, এই জন্য জেলা পর্যায়ে যেভাবে তাদের মার্কাজ ভিন্নভাবে তৈরি হয়েছে, ফলে জেলা পর্যায়ে আমরা কোনো প্রকার হানাহানি মারামারি সচরাচর আমাদের চোখে পড়ে না। কিন্তু সমস্যাটা হলো কেন্দ্রীয় পর্যায়ে গিয়ে ইজতেমার মাঠকে ঘিরে, যেহেতু উভয় পক্ষকে মিল করানো সম্ভব নয়, কেননা একটা হলো সম্পূর্ণ আওয়ামীপন্থী আর একটা হলো সম্পূর্ণ হকপন্থী। হক আর বাতিল কখনোই একসাথে হতে পারে না, যেরকমভাবে রাত আর দিন একসাথে হতে পারে না। সুতরাং সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো মূলধারার যারা সাথী রয়েছেন, যারা জুবায়েরপন্থী রয়েছেন, যারা হক পথে রয়েছেন, তাদেরকে এই ইজতেমার মাঠ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন ইজতেমার কাজটি সম্পন্ন হয়, এই জন্য তাদের তত্ত্বাবধানে দিয়ে দেয়া, আর সাদপন্থীদের জন্য অন্য কোথাও ইজতেমা করার জন্য মাঠ নির্ধারণ করা, যেন তাদের এখানে আসতেই না হয়। ফলে উভয় দলটি যখন ভিন্ন ভিন্ন জায়গায় ইজতেমা করবে, তখন পরিস্থিতিটা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে এবং উভয়ের দাবি পূরণ হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর যে পর্যন্তই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।